hey guys, what's up and welcome to শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। সো এবছর না একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে না, প্রত্যেক বছরই এটা ঘটে থাকে কিন্তু এবছর যেন একটু বেশি হচ্ছে। আর সেটা হচ্ছে প্রত্যেকটা পুজো প্যান্ডেলেই ড্রয়িং কম্পিটিশান হচ্ছে। নর্মালি আমার পাড়ার আশেপাশে তো প্রত্যেকটা পুজো প্যান্ডেলেই হচ্ছে, তবে আরও অনেক জায়গাতে হতে পারে, তোমাদের আশেপাশের এরিয়াতেও হতে পারে। তো আজকে আমি ভাবলাম যে চলো এই যে এত কম্পিটিশান, এই সানডে তো হচ্ছে আর মহালয়া এবছর রবিবার পড়েছে, তো মহালয়ার দিনকেও কম্পিটিশান হচ্ছে। তবে সমস্যা এটাই যে ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলে আইদার 10টার সময় হচ্ছে, তাহলে কেউ যদি একটায় যায় তাহলে অন্যটায় যেতে পারবে না। তবে মহালয়ার দিনকে দুটো কম্পিটিশান সন্ধেবেলা রয়েছে, তবে ওটাও আলাদা আলাদা পুজো প্যান্ডেলে 6টার সময় রেখেছে। ভাবো, এক জায়গায় গেলে অন্য জায়গায় যেতে পারবে না, তবে সকাল বিকেলটা করাই যাবে। এটা ঠিক যে দেখো, আমি না যখন ছোট ছিলাম তখন এরকমই হতো, সকালে যেতাম সন্ধ্যেবেলায় যেতাম, এরকমই চলতো। আর আমার মনে হয় আজকে হয়তো এই জেনারেশন হয়তো এই কম্পিটিশনের ওই ফিল্ডটাই করে না, হয়তো কম্পিটিশনে যায় না। বাবা মারা ভাবে যে কেন বেকার পাঠাবো, এর থেকে ভালো বাড়িতে আছে পড়বে। হ্যাঁ আর কি সারাদিনই পড়েই যাক। তবে এটা ঠিক যে কম্পিটিশনে যাওয়া দরকার, আমি প্রত্যেক ভিডিওতেই বলি। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে এই যে দুর্গা পুজো, তো দুর্গা পুজোয় কী কী টপিক আসতে পারে। নর্মালি আমাকেও ওরা জিজ্ঞেস করছিল যে তুমি কিছু আইডিয়া দাও, কিছু সাজেস্ট করো। নর্মালি অনেকেই থাকে ওখানে ডিফারেন্ট টপিকের আইডিয়া দেয়, তো আমিও কিছু আইডিয়া দিয়েছিলাম। কারণ আমি তো এত কাজ করি, আমাদের চ্যানেলের যদি সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টটা ফলো করো, কম্পিটিশনে যাওয়ার আগে জাস্ট ওই প্লেলিস্টটা ফলো করবে, অনেক আইডিয়া পাবে। হ্যাঁ, আমাকে রিসেন্টলি অনেকে মেসেজ করে বলছে তুমি শুধুমাত্র আউটলাইন দাও, কালার কেন দাও না। তো দেখো, আমি চেষ্টা করি তোমরা যাতে কম্পোজিশনটা বুঝতে পারো, যাতে একটা টপিককে বুঝতে পারো। ম্যাক্সিমাম ড্রয়িং স্কুলে কি হয়, একটা জাস্ট ছবি দিয়ে দিল, ব্যাস করো, জানেই না যে ভাই এই ছবিটার নাম কি, এটা কি কি টপিকে আসতে পারে, কোনো আইডিয়া নেই। হ্যাঁ, যদি একটা টপিকের যদি নাম একটুখানি ঘুরিয়ে দেয় না, বুঝতেই পারবে না, কিন্তু সে প্র্যাকটিস করেছে। এটা কিন্তু প্রচুর সমস্যা, একজন স্টুডেন্ট বুঝতেই পারে না। ইভেন অনেকে তো সাবজেক্টিভ ড্রয়িং কি সেটাই বুঝতে পারে না, র্যান্ডাম কিছু না কিছু একটা ড্রয়িং করছে, এরকম ব্যাপার। তো এগুলো বোঝা দরকার। আমাদের চ্যানেলে সামার অফ শুভম রয়েছে, সেখানে আমরা কত ডিটেলসে ডিসকাস করেছি সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে, সাবজেক্টিভ ড্রয়িংয়ের ডিফারেন্ট লেয়ারগুলোকে নিয়ে ডিসকাস করেছি, একটা ক্যারেক্টারকে কীভাবে বিল্ড করতে হয়, কত কিছু ডিসকাস করেছি। আর এটা ঠিক যে দেখো, গ্রুপ বি আর গ্রুপ সির ক্ষেত্রে না খুব ইজি হয় যে হ্যাঁ একটা টপিক এসছে কাজ করব, কিন্তু গ্রুপ এতে খুব সমস্যা হয়। কারণ গ্রুপ এতে কি থাকে, যেমন খুশি আঁকো। এবার একটা বাচ্চা কি আঁকবে না, তার আঁকার অনেক কিছু রয়েছে, এত বেশি এঁকে ফেলবে যে লাস্টে বিরক্ত হয়ে যাবে, তখন কালারই কমপ্লিট করবে না, ইনকমপ্লিট থেকে যাবে। আর ইনকমপ্লিট কাজ কখনোই ওইভাবে অ্যাকসেপ্ট হয় না, এটা আমরা সবাই জানি। তো দেখো, যদি আমি একটু গ্রুপ বি গ্রুপ সিকে নিয়ে ডিসকাস করি, কারণ রিসেন্ট টাইমে আমিও কিছু আইডিয়া দিয়েছি। যেমন ধরো একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে বাংলার পুজো, দুর্গা পুজো। এবার অনেকে ভাববে যে ভাই বাংলা এটা কেন বলা হয়েছে। ভাই একই জিনিস, তুমি দুর্গা পুজোর ধুনুচি নাচ আঁকো বা তুমি সিঁদুর খেলা আঁকো, তুমি যা আঁকো সেমই হবে। কিন্তু না, বাংলার পুজো দুর্গা পুজো এমনভাবে বলেছে বুঝতে পারে না। তবে একটা টপিক খুবই ইন্টারেস্টিং, যেটা আমি যদিও সাজেস্ট করিনি, অন্য একজন করেছিল, কিন্তু আমি অন্যভাবে বলেছিলাম, সেটা হচ্ছে মায়ের আগমন। এবার দেখো, মায়ের আগমন এটা শুনলে হয়তো অনেকের মনে হতে পারে যে মহালয়ার কথা বলছে, যে হ্যাঁ চক্ষুদান, সেইভাবেই তো মায়ের আগমন হয়, চক্ষুদানের মাধ্যমে। সেটা একটা টপিক আমরা অলরেডি কাজ করেছি। আমি বারবারই বলবো, সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টটা ফলো করলে তোমরা অনেক কাজ পাবে, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, সমস্ত কাজ পাবে। অপরদিকে এটাও তোমরা আঁকতে পারো, সেটা হচ্ছে মায়ের আগমন কি, ওই যে সেই কাঁধে করে মূর্তি নিয়ে আসা, এরকম একটা সিন করতে পারো, এটাও খুবই ভালো হয়। তোমরা গুগলে সার্চ করলে অনেক এরকম ছবি পাবে। ইভেন আমিও একটা কম্পোজিশন বিল্ড করেছিলাম, কালার করিনি, কিন্তু জাস্ট আইডিয়া দিয়েছিলাম। আমাদের সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টটা ফলো করলে অনেক পাবে। তার থেকে শুরু করে পুজো প্যান্ডেলের ভিড়, এটা একটা খুবই ট্রেন্ডিং টপিক, এটা অনেক বছর আগেও এসেছিল। ইভেন ফাইন আর্টসের 8th ইয়ার এক্সামেও কিন্তু এটা দেয় যে পুজো প্যান্ডেলের ভিড়, তোমরা তো অনেক পুজো প্যান্ডেলে ঘুরছো, সেই ভিড়টাকে ফুটিয়ে তোলো। তো সেটার উপর আমরা কাজ করেছিলাম, যে সেলফি তুলছে, খালি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, ভিডিও করছে, পেছনে লাঠি না, কিন্তু তারা মারছে, আর কি বলবো, সিকিউরিটি যারা ভলেন্টিয়াররা থাকে ওই হলো। তো এইরকম দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলা প্লাস অনেকের হয়তো শরীর খারাপ হচ্ছে, তার থেকে শুরু করে আরও ডিফারেন্ট টপিকে আমরা কাজ করেছি, কিছু সিরিয়াস টপিকেও কাজ করেছি। তোমরা আমাদের প্লেলিস্টটা ফলো করলে বুঝতে পারবে। এবার দেখো কি হয়েছে, বড়দের কম্পিটিশনের বড়দের
যে পোর্শনগুলোতে সেখানে কী হয় যে টপিকগুলো একটা প্র্যাকটিস করা যায়, একটা এক্সপেরিমেন্ট করে কিছু একটা আইডিয়া করা যায়, একটা টপিক প্রিপেয়ার করা যায়, ফিগারগুলোকে প্রিপেয়ার করা যায়। কিন্তু ছোটোদের কী হবে, ছোটোদের প্রচুর সমস্যা হয়, কারণ গ্রুপ এতে একটা বাচ্চার মনে হতে পারে যে আমি দুর্গা ঠাকুর আঁকবো, অসুর আঁকবো, সরস্বতী লক্ষ্মী আঁকবো, গণেশ কার্তিক আঁকবো, এবার এত কিছু এঁকে ফেলে তারপরে কালার কমপ্লিট করতে পারে না। তো সিম্পল কাজ করা দরকার। তো আজকে আমি নয়, আমার ভাগ্নে করবে, একটা খুব সিম্পল দুর্গা ঠাকুরের মুখ আঁকবে, খুবই সিম্পলভাবে করবে। তো আমি তোমাদেরকে গাইড করবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে ফলো করতে হয়। আমি বাবা মায়েদেরকেও বলবো যে স্টেপগুলোকে ফলো করার চেষ্টা করবেন, কারণ নয়তো না বাচ্চা বুঝতে পারবে না, একটা ছবি দিয়ে দিলে সে বুঝতে পারবে না কোথা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে। তো খুবই সিম্পলভাবে কাজটা করছি, চলো শুরু করা যাক। আজকে আমার ভাগ্নে আঁকবে মা দুর্গার মুখ। তো শুরু করে দিয়েছে স্টেপ বাই স্টেপ, আর আমি তোমাদেরকেও বলবো যে এই স্টেপগুলো খুব ভালো করে ফলো করতে, কারণ বাবা মায়েরা ভাবে যে হ্যাঁ আমরা একটা ছবি ডাউনলোড করলাম, দিয়ে বাচ্চাকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ তোকে এটা আঁকতে হবে, কিন্তু বাচ্চা বুঝতে পারে না কোনখান থেকে শুরু করবে। আর তারপরে কি হয়, পাতায় ধরে না, কখনো মুকুট কেটে চলে যায় বা তলাটা কেটে চলে যায়। তাই জন্য স্টেপ বাই স্টেপ ফলো করা দরকার। যেমন দেখতে পাচ্ছ ও কিভাবে করছে, ও প্রথমে চোখ থেকে শুরু করেছে, দিয়ে আস্তে আস্তে মুখের পুরো স্ট্রাকচারটাকে রেডি করছে, এরকমভাবে দেখতে পাচ্ছ আস্তে 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 চোখটা করলো। আচ্ছা হ্যাঁ, এটা বলে দিই যে এই প্রত্যেকটা স্টেপ ওর করতে মানে 5 থেকে 6 বার ওকে ট্রাই করতে হয়েছে, প্রচুরবার মুছেছে, আবার করেছে, আবার মুছেছে, আবার করেছে, এরকমভাবেই হয়। তবে হ্যাঁ, আমি ভিডিওটাকে ছোট করার জন্য কাট করে দিয়েছি, কিন্তু অনেকবার করতে হবে, অনেকবার ধরে ধরে করতে হবে। আর হ্যাঁ দেখো, আউটলাইন যখন প্রথমবার করবে না তখন অনেকটা সময় লাগে, তারপরে যখন একবার তুমি হাতে করে নেবে তারপরে দেখবে তোমার মনে হবে যে হ্যাঁ আমি যেহেতু এই স্টেপটা এর আগে করেছি তো আমি প্যাটার্নগুলো বুঝে গেছি। তাই এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করাটা দরকার। দেখতে পাচ্ছ কীরকমভাবে মুখটাকে রেডি করছে, আস্তে 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 ছেলে করছে, যাই হোক আস্তে আস্তে করছে। এবার এর মাঝখানে যে ও কত যে বিরক্তি করবে, কত কিছু করবে, লাফিয়ে পালিয়ে যাবে, এই করবে না, ধরে বসিয়ে আস্তে আস্তে করাতে হবে। যদি বিরক্ত হয়ে যায় তাহলে একটুখানি টাইম অফ দিতে হবে, তারপরে আবার শুরু করতে হবে। অবভিয়াসলি মানে ওই রকম ধৈর্য তো নেই, মানে আমাদেরই নেই, আর ওদের আর কি বলবো, ওদের ওই বয়সে আর কি বলবো। কিন্তু এটা ঠিক যে আস্তে আস্তে করাতে হবে। যে হ্যাঁ, ড্রয়িং স্কুলে যেমন 1.5 ঘন্টা একদম বসিয়ে করায়, কিন্তু বাড়িতে ওটা হবে না। বাড়িতে হঠাৎ করে খেলতে ইচ্ছে করবে তো হঠাৎ করে চলে যাবে। তো এরকমই কিন্তু এইভাবেই বাচ্চাদের শেখা। তো আস্তে আস্তে কাজটা করতে হবে, কিন্তু হ্যাঁ প্র্যাকটিস করার সময় খুব ভালো করে করা দরকার, স্টেপগুলোকে বোঝা দরকার। কারণ হতে পারে ওর হয়তো বিরক্ত লাগতেই পারে, কিন্তু স্টেপগুলো যেন বুঝতে পারে, তাহলে কী হবে, ওর মনে থেকে যাবে। আর আমি এটা সবসময় বলবো যে যখন একটা ছবি প্র্যাকটিস করাবেন সবসময় নাম্বারিং দিয়ে দিয়ে করাবেন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা করার সময় আমি ওখানে একবার দেখিয়েছিলাম যে আমি নিজে একটা এঁকেছিলাম, সেখানে নাম্বারিং দিয়ে দিয়েছিলাম, তারপরে ও সেটা দেখে এঁকেছিল। নর্মালি আমি এখানে না ওই ভিডিওটা আর বানাইনি যে হ্যাঁ আমি একটা পাতায় আঁকলাম তারপরে ও আঁকছে, আমি জাস্ট ওর আঁকাটাই এখানে দেখিয়েছি। হ্যাঁ, আমিও ওকে একটা ছবি দেখাচ্ছি, পাশে আমি রেখেছি, ওটা দেখছে, ওর নাম্বারগুলো বুঝছে যে হ্যাঁ চোখের পোর্শনটা 1 নম্বর, তারপরে 2 নম্বর। এতে কী হবে, ওর কাউন্টিংটাও করতে পারবে, নাম্বারটাকেও বুঝতে পারবে যে হ্যাঁ কার পরে কী আসছে। তো ইজিলি ও কিন্তু ক্যাচ করতে পারবে। তাই এটা কিন্তু খুব দরকার। তাই জন্য কোনো ছবি যদি আপনি প্র্যাকটিস করেন আপনার বাচ্চাকে, তাহলে চেষ্টা করবেন ওখানে নাম্বারিং দেওয়া, তাহলে না ও বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে ফলো করতে হবে। আমার এই ছবির ক্ষেত্রেও তাই। যদি কেউ প্র্যাকটিস করে থাকে, তাহলে প্র্যাকটিস করে, তাহলে আমি বলবো যে সেও যেন এই নাম্বারিং দিয়ে দিয়ে যেন বোঝে যে হ্যাঁ প্রথমে কোনটা করতে হবে তারপরে কোনটা করতে হবে, তাহলে খুব ইজিলি কিন্তু সে করতে পারবে। দেখতে পাচ্ছ ওর পুরো মুখটা তো রেডি হয়ে গেছে, এরপরেও আস্তে আস্তে বাকি পোর্শনগুলো করছে, গলার পোর্শনটাও করে ফেলেছে, এরপরেও মুকুটের পোর্শনটা করছে। এবার দেখো আমি বলবো যে খুব বেশি ডিটেল করতে যেও না, খুব বেশি ডেকোরেশন করতে যেও না। মা বাবা ভাবতেই পারে যে হ্যাঁ একটুখানি এরকমভাবে করবো ওরকমভাবে করবো, কিন্তু বাচ্চা কম্পিটিশানে শেষ করতে পারবে না। তাই যতটা সিম্পল করা যায় ততটাই যেন ও করে, কারণ নয়তো পারবে না, কম্পিটিশানে শেষই করতে পারবে না, তার মধ্যে লাফালাফি অনেক কিছুই তো থাকে আর কি বলবো। তো সেক্ষেত্রে খুব সিম্পলভাবে করা দরকার। তো যতটা করা যেতে পারে আমরা এখানে ডিটেলস করেছি। দেখতে পাচ্ছ মুকুটের পোর্শনটাকে আস্তে 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 করছি, এরপরেও মাথার উপরের দিকটা করছে, আস্তে আস্তে ও এগোচ্ছে। তো যতটা সিম্পল করা যায় করতে হবে, আর লাইট কালার দিতে হবে যাতে ও মনে রাখতে পারে, নয়তো না ভুলে যাবে, এত ডিটেলস থাকলে ভুলে যাবে। নর্মালি ওকে মুখের পোর্শনটাকে তো ভালো করে মনে রাখতে হবে, আর এই জন্যই বলছিলাম যে নাম্বারিং করা দরকার। ম্যাক্সিমাম এই ছবিটায় কত নাম্বারিং হতে পারে,
23, 24 এরকম হবে। তো সেক্ষেত্রে কী হবে যে ওর মনে থাকবে যে হ্যাঁ 1-এ এটা ছিল, তারপরে 2, তারপরে 3-তে এটা ছিল, এইভাবে ওর মনে থাকবে যে ভাই 10, 11, 12, 13, 14-এ কী কী আছে। তো এই স্টেপগুলো কিন্তু ওর মনে থাকবে যে হ্যাঁ মুখ থেকে শুরু করে তারপরে গলার পোর্শন, তারপরে সাইড পোর্শনগুলো করে মাথার উপর দিকটা কীভাবে যাচ্ছি। তো এইগুলো কিন্তু মনে রাখানো কিন্তু খুব দরকার। নর্মালি ওরা যেরকমভাবে ধরো কোনো একটা পোয়েম মুখস্থ করে বা যাই মুখস্থ করুক, তাহলে সেরকমভাবে কিন্তু এই ছবিটাকেও মনে রাখতে পারবে, ওই নাম্বারগুলোকে ফলো করে করে ইজিলি মনে রাখতে পারবে। তো এইভাবেই কিন্তু শেখাতে হয় বাচ্চাদেরকে। নর্মালি একটা ছবি দিলাম ব্যাস করো, ওইভাবে কিন্তু হয় না। তো এই স্টেপগুলোকে বোঝাতে হবে, স্পেশালি আউটলাইন করানোর সময়। কালারটা কিন্তু খুব ইজিলি ক্যাচ করে নেয়, কিন্তু আউটলাইন করতে গিয়ে না প্রচুর বেশি বিরক্ত অবভিয়াসলি হয়ে যায়, আর কি বলবো। তো দেখতে পাচ্ছ ওর ছবি কমপ্লিট হয়ে গেছে, আউটলাইন ওর কমপ্লিট হয়ে গেছে, এবার চলে গেল কালারে। তো কালারটা খুব ভালোভাবে দেখতে হবে, খুবই সিম্পলভাবে ও কালার করছে। দেখতে পাচ্ছ নিচের পোর্শনটাকে ও অরেঞ্জ করেছে, ওপরের পোর্শনটা ইয়েলো করছে, আর সাইডটাকে না ও মিক্সড করে দিচ্ছে। তো অরেঞ্জের ওপরও ইয়েলোটাকে খুঁজছে যাতে মিক্সড হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছ এই পোর্শনটাও ইয়েলো আকার করছে। যতটা সিম্পল কালার করা যায় ততটাই দরকার, কারণ খুব বেশি কালার করলে না তখন ভুলে যাবে, বা হয়তো ওর মনে হতে পারে যে হ্যাঁ আমি এই কালার করবো এই কালার করবো, তখন একটা কোনো ডার্ক কালার ইউজ করতে গেল তখন ছবিটা বাজে হয়ে গেল, সেরকম যেন না হয়ে যায়। তো তাই জন্য আমি বলবো যে খুব সিম্পলভাবে যেন কালার করে। তো দেখতে পাচ্ছ এখানে খুবই সিম্পলভাবে ওর ডিটেলগুলোকে করেছে, কালারফুল করেছে, যথেষ্ট ভালো লাগছে। তারপরেও বর্ডারটাকে দেখতে পাচ্ছ ও করছে, আস্তে 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 করছে। আর মাথার চুলের পোর্শনটা তো ওই জায়গাটাই রয়েছে ব্ল্যাক কালার। তারপরে পুরোটাই ও কিন্তু গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করছে। আচ্ছা হ্যাঁ, গ্লাস মার্কিং পেন্সিল যদি খুব সমস্যা হয়, কারণ হাতে ভেঙে যায়, এটা প্রত্যেক বাচ্চারই হয়, ওরও হয়। তো সেক্ষেত্রে 8B পেন্সিলটা দিতে পারে। নর্মালি ও কিন্তু পেন্সিল দিয়েই করছে, গ্লাস মার্কিং পেন্সিল ভেঙে যায় বলে ও নর্মাল পেন্সিল ইউজ করছে, 8B পেন্সিল। তো 8B পেন্সিল বা 10B পেন্সিল দিয়ে ও ইজিলি আউটলাইনটা করতে পারবে। আর বর্ডার করা কিন্তু খুবই দরকার, আমি সবসময় বলি যে বর্ডারিংটা কিন্তু খুবই দরকার, তাহলে ছবিটা একটা আলাদাই ফিল আসবে। তো সেটা যেন সবাই যেন প্র্যাকটিস করে। তো দেখতে পাচ্ছ খুব সিম্পলভাবে মা দুর্গার মুখ ও ফুটিয়ে তুললো। সো আজকে আমার ভাগ্নে খুবই সিম্পলভাবে মা দুর্গার ছবি আঁকলো। আর রিসেন্টলি প্রচুর স্কুলেও নাকি বলছে যে মা দুর্গার ছবি এঁকে আনো, মানে দুর্গা ঠাকুরের ছবি, মানে দুর্গা পুজোর রিলেটেড ছবি এঁকে আনো। তো খুবই সিম্পলভাবে এই মা দুর্গার ছবিটাও করলো। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো কম্পিটিশনের জন্য বা স্কুলের জন্য, হোয়াট এভার। তো তোমরা ইজিলি প্র্যাকটিস করতে পারো, আউটলাইনগুলোকে ফলো করো, স্টেপগুলোকে ফলো করো, স্টেপ বাই স্টেপ কীরকমভাবে করছি সেগুলোকে ফলো করো। ও কীরকমভাবে করেছে, কীরকমভাবে কালারগুলো দিয়েছে, খুবই সিম্পলভাবে ও করেছে। আর আমি না ওকে করাতে গিয়ে না বুঝতে পারি যে বাচ্চাদেরকে কীভাবে বোঝাতে হয়। নর্মালি আমরা হয়তো একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, কিন্তু ওই যে আইডিয়াগুলো করা, ও করতে করতে ওর মাথা গরম হয়ে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে, আবার ওকে বসাচ্ছি। তো ওই আইডিয়াগুলো কিন্তু বুঝতে হবে। তো তাই জন্য তো আমাদের একটা পুরো সেপারেট প্লে লিস্ট রয়েছে, মানে ওকে দিয়েই আমি একটা পুরো সেপারেট প্লে লিস্ট করেছি, কারণ বাচ্চাদেরকে কীভাবে শেখাবে এটাও কিন্তু শিখতে জানতে হবে। তো সেটা আমিও শিখছি, তো তোমরাও শেখো। বাবা মায়েদেরকেও বলবো যে একটু সময় তো দিতেই হবে ডেফিনেটলি। তো আজকে খুবই সিম্পলভাবে কাজ করলাম, কিন্তু হ্যাঁ আমি মহালয়ার ওপর না একটা সেপারেট কাজ করব, সেটা পরের দিন আসবে। ওই টপিকটা খুবই ইন্টারেস্টিং হবে, মানে টপিক তো অবভিয়াসলি দুর্গাপুজো, কিন্তু ওখানে একটা অন্য রকমভাবে কাজ করব, সেই ভিডিওটাও দেখতে পারো। সেটাও খুবই ডিফারেন্ট, কারণ আমি চাই যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ যাতে প্র্যাকটিস করে রাখে। তাহলে কি হবে যে ওদের মধ্যে আইডিয়াগুলো আসবে যে হ্যাঁ আমি এরকম মতো আঁকতে পারি, ওরকম মতো আঁকতে পারি। নয়তো একই জিনিস করলে না খুবই আজব লাগবে। ইভেন কম্পিটিশনে যদি সবাই একই আঁকে তাহলে তো আর কিছু বলার নেই। তবে এরকমভাবে সিম্পলভাবে প্র্যাকটিস করতে হবে। আর আমি সবাইকে বলবো কম্পিটিশনে পার্টিসিপেট করো। কম্পিটিশন তোমাকে ওই মানে ওই ফিলটা করাবে যে চারপাশে এতজনের মধ্যে কিভাবে ছবি আঁকবে, ওই আইডিয়াগুলো দেবে। প্লাস বড়দের জন্য তো স্পেশালি, কারণ তারা আইডিয়া করতে পারবে যে কী কী টপিক আসছে। আমরাও ছোটোবেলায় এটাই করেছি। তবে হ্যাঁ, এরপরের কাজটা আরও স্পেশাল হবে, ডিফারেন্টভাবে হবে। দেখা হবে পরের ভিডিওতে।